গাজা পুনর্গঠনে $5 বিলিয়ন দিতে চেয়েছে বিভিন্ন দেশ। ফের শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা। পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের কাছে 20 বছরের নিরাপত্তার গ্যারান্টি চান জেলেনস্কি। দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসের পর গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার আশার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য বিভিন্ন দেশ মিলিয়ে $5 বিলিয়ন বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলো এই সহায়তা দেবে। অর্থ সহায়তার পাশাপাশি গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতিসংঘের অনুমোদনে হাজার হাজার সদস্যের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই বাহিনীতে আন্তর্জাতিক স্থিতিশীলতা ইউনিট ও স্থানীয় পুলিশ সদস্যরা অন্তর্ভুক্ত থাকবে। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ড অব পিসের বৈঠকে এই অর্থ সহায়তার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলে জানান তিনি। ট্রাম্প বলেন যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনার অংশ হিসেবে হামাসকে অবশ্যই সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে অস্ত্র ত্যাগ করতে হবে। এ বিষয়টি নিয়ে 19 ফেব্রুয়ারি বোর্ড অব পিসের বৈঠকে আলোচনা হবে। এই অস্ত্র ত্যাগের শর্তটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের অংশ। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে জাতিসংঘ এই পরিকল্পনাকে সমর্থন দেয়। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের অস্ত্র সমর্পণের কথা বলা হয়েছে। দীর্ঘ টানাপোড়েনের পর আবারও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। নতুন করে সমঝোতার চেষ্টা চালাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার তেহরান থেকে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আরাগচির নেতৃত্বে একটি কূটনৈতিক ও কারিগরি প্রতিনিধি দল জেনেভায় যাবে। সেখানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। জেনেভা সফরে আরাগচির সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি সুইজারল্যান্ড ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করবেন। এর আগে গত 6 ফেব্রুয়ারি ওমানের মাসকটে দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। তবে গত বছর ইসরায়েল ইরান সংঘাতের কারণে পারমাণবিক আলোচনা ভেঙে পড়েছিল। বর্তমান আলোচনার পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও নিষেধাজ্ঞা পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ ঘানবারি বলেছেন তেহরান এমন একটি চুক্তি চায় যাতে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হয়। বিশেষ করে তেল, গ্যাস খনিজ ও বিমান চলাচল খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আগ্রহ রয়েছে ইরানের। 1967 সালে দখলের পর এই প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN-এর বরাতে আল জাজিরা জানায় প্রস্তাবটি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়রিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ যৌথভাবে উত্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরের অধিকাংশ ফিলিস্তিনি জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়, কারণ ভূমি নিবন্ধনের প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল যা ইসরায়েল 1967 সালে দখলের পর বন্ধ করে দেয়। এর আগে পশ্চিম তীরের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে একাধিক সিদ্ধান্ত অনুমোদন করে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। এসব সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি জমি ইহুদি বসতকারীদের কাছে বিক্রি সহজ হবে এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি প্রশাসনিক ও সামরিক কর্তৃত্ব আরও বাড়বে। নতুন ব্যবস্থায় ভূমি নিবন্ধন পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে যা ইসরায়েলি বসতকারীদের জন্য জমি ক্রয় সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা সীমিত করে ইসরায়েলি কর্তৃপক্ষের এখতিয়ার বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি একে অবৈধ ও বিপজ্জনক আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর হস্তক্ষেপ কামনা করেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকিয়ের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। শেয়ার মালিকানা সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে শহরের কেন্দ্রস্থলে কালো পোশাক পরিহিত বিক্ষোভকারীরা সমবেত হন। প্রাতিষ্ঠানিক সংস্কারপন্থী সংগঠন বাসিহা এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন সরকার এ বিষয়ে নরম অবস্থান নিয়েছে এবং আজম বাকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সমাবেশে বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী রাফিজি রামলি। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কালো পোশাক পরা বিক্ষোভকে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গভীর সংকটের প্রতীক হিসেবে উল্লেখ করেন। আজম বাকিকে ঘিরে বিতর্ক তীব্র হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, 2025 সালে তিনি সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত সীমার চেয়ে বেশি মূল্যের শেয়ার ধারণ করেছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা সর্বোচ্চ 1 লাখ রিঙ্গিত মূল্যের শেয়ার অথবা কোনো প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের 5% বেশি শেয়ার রাখতে পারেন না। সংসদ সদস্যরা বলেছেন, এই অভিযোগ মালয়েশিয়ান অ্যান্টি করাপশন কমিশনের ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ সংস্থাটির মূল দায়িত্বই হল দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে সই করতে ইউক্রেন প্রস্তুত। তবে এর শর্ত হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20 বছরের নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছেন, যাতে এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনে কোনো হামলা চালাতে না পারে। শনিবার জার্মানিতে অনুষ্ঠিত মিউনিক নিরাপত্তা সম্মেলন এ বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো ত্রিপক্ষীয় চুক্তিতে ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এমন দীর্ঘমেয়াদী নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। তার ভাষায়, ইউক্রেনের জন্য একটি আইনগতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা চুক্তি ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। তিনি জানান, আগামী মঙ্গল ও বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধের বিষয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মূলত ইউক্রেনকেই ছাড় দিতে চাপ দিচ্ছে, রাশিয়ার ওপর সমানভাবে চাপ সৃষ্টি করছে না। তিনি বলেন, আলোচনার বিভিন্ন পক্ষ যেন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয় সামনে রেখে এগোচ্ছে। এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়া একটি চুক্তি করতে চায় এবং এ সুযোগ কাজে লাগাতে জেলেনস্কিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নিলে তিনি বড় একটি সুযোগ হারাতে পারেন।